মান অভিমান ভুলে রানীর কাছে ফিরে আসলো দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রানী তো ঘরে নেই। দুর্জয়কে মিথ্যে কথা বলে বলে আটকে তো রেখেছে রিতম। এরপর দুর্জয় বলে, এতক্ষণ হয়ে গেল রানীর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, আমার কিন্তু ব্যাপারটা বেশ খটকা লাগছে। তখনই রিতম বলে, আরে এতে খটকা লাগারই বা কী হয়েছে, আমি তো বুঝতে পারছি না। আমার মনে হয় রানী একটু ওইখানে রয়েছে, দেখ, আমার মনে হয় ওর বমি টমি হচ্ছে হয়তো, তাই ও আওয়াজ দিতে পারছে না। তুই ঘরে যা, ও সুস্থ হয়ে যাক, তারপরে আমি তোকে ডেকে নিয়ে আসবো। দুর্জয় বলে, এখন তো রানীর আর আমাকে দরকার নেই, তাই ওর আর আমাকে লাগেও না, তুই আমাকে ডাকতে আসবি না, বুঝতে পেরেছিস? তখনই দুর্জয়ের কথা শুনে রিতম বলে, এ ভাই, তুই এত রাগ করছিস কেন বলতো? এত রাগ করা কিন্তু মানায় না। তুই একদম রাগ করবি না, মনে রাখবি তোর সাথে আমি আছি, তুই একা নোস, আমরা সবাই তোর সাথে আছি। এই বলে কোনো রকম দুর্জয়কে নিজের ঘরে তো পাঠিয়ে দিয়েছে। তখনই রিতম ভাবতে থাকে, রানী তো এখনও আসলো না, ফোন করো ফোন করো দেবু, ফোন করো। বলতে বলতে দেবু ফোন করেছে, আর তখনই রানী চলে এসেছে। রিতম বলে, এই তো রানী চলে এসেছে, অবশেষে একটু বাঁচলাম। তখনই রানী বলে, বলছিলাম কি, তোমাদের খুব টেনশন দিয়ে ফেলেছিলাম তাই না? তখন দেবু বলে, শোন, তুই না রাতের ঘুমটাও কেড়ে নিচ্ছিস, বুঝলি? তোর চিন্তায় চিন্তায় আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি রানী। একবার কাকিমণি আসছে, একবার জয় আসছে, উফ, এ কি যে টেনশন, সেটা তোকে আর কি করে বোঝাবো। তা তুই কোথায় গেছিলিস এখন শুনি? রানী তখন বলে, দেখ, আমি ওই জুনিয়র ডাক্তার রিজু ঘোষের বাড়িতে গেছিলাম, গিয়ে কি দেখলাম জানিস? এরপর গিয়ে কি দেখেছে সবটা বলে দেয় রিতম আর দেবুকে। রিতম তখন বলে, কি বলছো রানী? রানী তখন বলে, সেটাই তো, আমি তো নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম কিছু দেখব। ওই রিজু ঘোষই না এমন কিছু করেছে যেটাই দুর্জয়ের এত প্রবলেম হচ্ছে। আমি শুনেছিলাম দুর্জয় ওই রিজু ঘোষকেই রেখেছিল নিজের কাছে, আর তারপরেই রিজু ঘোষ অনেক কিছু দিয়ে হেল্প করছিল দুর্জয়কে। ওখানে এমন কিছু রিজু ঘোষ ঘটিয়েছে যার জন্য দুর্জয় রাগ করে রিজু ঘোষকে বাইরেও পর্যন্ত বার করে দিয়েছিল। কিছু তো একটা গণ্ডগোল হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বার করতে হবে। দেবু তখন বলে, হ্যাঁ, ওদিকে তুমি খুঁজে বার করো, আর এদিকে আমরা এরকমভাবে বিপদে পড়ি। কত টেনশন হচ্ছিল জানিস, কোনো রকমভাবে সামাল দিচ্ছি। আমার কিন্তু এরকম টেনশন ভালো লাগছে না রানী। রানী তখন বলে, এই দেবু, তুই তো চিন্তা করছিস কেন? দেখ, তুইও তো চাস বল যে দুর্জয় নির্দোষ প্রমাণিত হোক। এরপর দুর্জয় যদি নির্দোষ প্রমাণিত না হয়, ওর মেডিকেল লাইসেন্সটা বাতিল হয়ে যাবে, ওর সব কিছু শেষ হয়ে যাবে। আর বাড়ির লোকগুলো সবাই এই সব নিয়ে হতাশ করছে, কিন্তু আমাকে তো স্টেপটা নিতে হবে। তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দেবো। শোন না, এখন না আমার বড্ড তেঁতুলের আচার খেতে ইচ্ছা করছে, নিয়ে আসবি? তাহলে আমি রাতে খুব ভালো ঘুমাবো। দেবু তখন বলে, এত রাতে তেঁতুল? না 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 না, সেটা হবে না। রানী তখন বলে, প্লিজ দেবু, নিয়ে আয় না। দেবু বলে, এই মেয়েটা না আমাকে শান্তিতে থাকতে দেবে না। তারপরে রিতম বলে, যাও গিয়ে নিয়ে এসো। এরপর দেবু চলে যাচ্ছে, আর রিতম তখন বলে, রানী যা করবে ভেবেচিন্তে করবে, আমার কিন্তু সত্যি তোমাকে নিয়ে ভীষণ ভয় হচ্ছে। রানী বলে, ও রিতম দা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তোমরা বাড়িটা একটু দেখে নিও, বাকিটা আমি সামলে নেব। এর মধ্যেই অনেক কথা বলতে থাকে ব্যাংকের লোকের সাথে, আর বলে, স্যার আপনি তো আমাকে চেনেন, আমি টাকাটা দিয়ে দেবো স্যার, আমাকে একটু সময় দিন স্যার, একটু সময় দিন, আমি চেষ্টা করছি স্যার, যেভাবেই হোক আমি আগে আপনার টাকাটাই শোধ করব। আপনি তো আমার রেপুটেশনটা জানেন, একটু যদি সময় দেন সবটা করে দিতে পারবো। এরপর ফোনটা তো রেখে দেয়। কুমু তখন এসে বলে, ব্যাংকের লোক ফোন করেছিল তাই না? স্বাভাবিক, কারণ অনেক দিন হয়ে গেছে তুমি কোনো টাকা পেমেন্ট করোইনি। টাকা জমতে জমতে 3.5 লক্ষ টাকা হয়ে গেছে, এতগুলো টাকা কিভাবে দেবে বলো তো? তুমি তো কিছুই করো না। অনেক বলে, চুপ করো, এই ক্রাইসিসের সময় যদি হেল্প করতে না পারো তাহলে নিজের মুখটা বন্ধ রাখো, একটাও আউফাও কথা বলবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। আর তখনই কুমু বলে, অনিক, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? অনিক তখন বলে, কিভাবে বলবো? না না, তুমি আমাকে বলো কিভাবে বলবো, কিভাবে বললে তুমি খুশি হবে বলো তো, সেভাবেই বলবো, যত সব ঝামেলা বাড়িও না, যাও এখান থেকে। বলেই কুমুকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এর মধ্যেই দেবু রানীর জন্য তেঁতুলের আচার নিয়ে চলে এসেছে, আর বলে, এনে এবার ভালো করে খা, আর দেখ ঝামেলা করিস না কিন্তু। তখনই দেবু বলে, আচ্ছা রানী, তোর কি এই যে একা একা রাতের বেলা বেরিয়ে যাচ্ছিস, সেসব নিয়ে তোর ভয় ডর নেই নাকি? রানী তখন বলে, না, ভয় ডর আমার কোনোদিনও ছিল না, আর আজও নেই, আর আমাকে যেভাবেই হোক কিছু একটা করতেই হবে। তখনই চলে এসেছে দুর্জয়, আর বলে, তুমি এখনও ঘুমাওনি তাই তো?
এতক্ষণ বাথরুমে কি করছিলে? তোমার কি বমি হচ্ছিল? রানী তখন বলে, আমার যদি বমি হয়ও কে বা আমাকে দেখবে? আমার স্বামী তো ডাক্তার, কিন্তু সে কি আর আমাকে দেখবে? সে তো এখন নিজের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত আছে। তখনই রিতম বলে, এই ভাই, তুই রানীকে চেক আপ করতে এসেছিস? কর কর কর। আমি আমি আর এই দেবু, চলো আমরা বরং একটু ছাদে যাই। দেবু তখন বলে, এই ঠান্ডায় ছাদে? ওরে বাবারে, আমার পক্ষে সম্ভব না এই ঠান্ডায় ছাদে যাওয়া। তখনই প্রীতম বলে, সত্যি বাবা, এই মেয়েটার বুদ্ধি কোনোদিনও হবে বলে মনে হয় না। আর তখনই রানী বলে, দুর্জয়, তোমার শরীর ঠিক আছে তো? দুর্জয় তখন বলে, আমি তো ঠিক আছি, কিন্তু তোমার শরীরটা এখন ঠিক রাখাটা দরকার, বুঝতে পেরেছো? আর বাড়াবাড়িগুলো করো না, দয়া করে করো না। রানী তখন বলে, আমি আর কোথায় বাড়াবাড়ি করলাম? আমি একদম ঠিক আছি, তুমি একবার চেক আপ করে দাও, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হবে না। তখনই মনে মনে বলতে থাকে দেবু, সত্যি রানী, তুই পারিসও বটে। এর মধ্যেই অনেক আসছিল। তখনই দেখে দুর্জয়ের ঘরটা খোলা রয়েছে। আর এরপরেই অনেক সেই ঘরে ঢুকছে। আর মনে পড়ে যায়, একবার যখন এসেছিল দুর্জয়ের সাথে কথা বলতে, দুর্জয় তো ছিল না, ছিল রানী। রানী নিজের গয়নাগুলোকে কোথায় রেখেছে সেটা অনেক নিজে দেখে নিয়েছিল। আর অনেক ভাবে, এই গয়নাগুলো এখান থেকে নিয়ে বিক্রি করতে পারলেই তো আমি 3.5 লক্ষ টাকা জোগাড় করে ফেলতে পারবো। আর সেটাই হবে সব থেকে সহজ উপায়। এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। তাহলে আমি সেটাই করি। এরপর অনেক সমস্ত গয়নাগুলো খুঁজতে শুরু করে দেয়। আর গয়নাগুলো পেয়েও গেছে। তারপরেই ভাবে, এই তো, এই গয়নাগুলো দিয়েই আমি আমার সমস্ত ধার যা আছে সব মিটিয়ে দেব। আমি আর পারছি না, রোজ পাওনাদারের ফোন আমাকে একদম কোণঠাসা করে ফেলছে। তখনই একটা লাল কাপড়ে ভালোভাবে গয়নাগুলোকে জড়িয়ে নেয়। ঠিক তখন কুমুও সেই ঘরের দিকে আসতে থাকে। লাইট জ্বলছে দেখে কুমুর সন্দেহ হয়। আর ভাবে নিশ্চয়ই দুর্জয় ঘুমায়নি। এসে দেখে অনেক গয়নাগুলো চুরি করেছে, আর হাতের মধ্যে সমস্ত গয়না রয়েছে। দেখার পর কুমু নিজের চোখেই বিশ্বাস করতে পারছে না। আর অন্যদিকে দুর্জয় রানীর চেক আপ করতে থাকে। রানী তখন বলে, কি বুঝছো? সব ঠিক আছে তো? তখনই দুর্জয় বলে, আচ্ছা রানী, আমার মতন একজন খারাপ ডক্টরের কাছ থেকে তুমি যে এই যে চেক আপ করাচ্ছ, তোমার খুব আফসোস হচ্ছে তাই না? তখনই রানী বলে, ও মা, এ আবার কি কথা? আফসোস হবে কেন? আর তোমার মতন একজন ভালো ডাক্তার যে আমাকে রাতের বেলাতেও ট্রিটমেন্ট করতে এসেছে, তাকে দেখে তো আমার প্রাউড ফিল করা উচিত, তাই না? আমি এই সমস্ত নিয়ে ভাবছি না, কালকে সকালবেলা একবার ডক্টর আন্টিকে রিপোর্ট করতে হবে। তখনই দুর্জয় বলে, হ্যাঁ, এখন তো ডক্টর আন্টি সব, আমরা তো আর কেউ না। আর আমি তো একজন আউফাও ডাক্তার, তাই আমার যা যা সমস্ত জিনিস দেখা হয়ে গেছে সবটাই এখন ডক্টর আন্টিকে বলে ক্লিয়ার হবে, তাই তো? রানী বলে, দুর্জয়, তুমি সবসময় আমাকে এভাবে ভুল বোঝো কেন? আমি কি এ সমস্ত বলতে চেয়েছি? দুর্জয় বলে, থাক রানী থাক, আর কিছু বলতে হবে না, অনেক তো বললে, এবার অন্তত চুপ করো। তখনই রিতা বলে, এই ভাই, তোর কি হয়েছে রে? দুম দাঁড়াক্কা মাথা গরম করে ফেলছিস, রানী কি সেসব কিছু বলেছে? তখনই রিতম বলে, আমি তো জানি শেষদা ভাই, তুই সব থেকে বেশি ভরসা করিস রানীকে, বেশি আপন তোর রানী, আমি তো তোর কেউ না, বল। তখন রিতম বলে, ওই দেখো, এদিকে আবার ভাইয়ের রাগ হয়ে গেছে। সত্যি তুই একটু রাগ অভিমান ভুলে একটু রানীকে আপন করে নে না, তাহলে দেখবি কত ভালো হবে সব কিছু। একা একা থাকলে, মন মরা হয়ে থাকলে আরো বেশি করে তুই ডিপ্রেশনে চলে যাবি।